রোদ ঝলমলে ঝকঝকে একটা দিন। আমার গাড়ি আবার বেরিয়ে পড়েছে নতুন খাদ্য সফরের উদ্দেশ্যে। আমার সাথে রবি আর রবির সাথে আমরা এই মুহূর্তে চলেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে। রবি জলখাবার খাবে, সেই জন্য গাড়ি থামলো শক্তিগড়ের একটা ল্যাংচার দোকানের সামনে। শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলোর সামনে যে ঝালমুড়ির সেটআপ, সেটা আমার দারুণ লাগে। এই দোকানে সেদিন সকালবেলায় মানুষজনের একটা হালকা ভিড় ছিল। তবে আমার মনে হয় শক্তিগড়ের ল্যাংচা ইদানিং তার পুরনো গরিমা হারিয়ে ফেলেছে। এই দোকানে ল্যাংচা ছিল, রসগোল্লা ছিল যেমন থাকে, এছাড়া ছিল মিহিদানা আর সীতাভোগ। কিন্তু তারা আমার সাথে চোখ মেলায়নি, কেন জানি না, তারা লজ্জিত ছিল। যাই হোক, রবি সকালবেলায় কচুরি জিলিপি খেয়ে নিল এবং আমি খেলাম 1 কাপ চিনি ছাড়া চা। তারপরে আবার আমার গাড়ি দৌড়লো গন্তব্যের দিকে। আমরা যাচ্ছি বোলপুর। গত বছর শীতকালে একদম ডিসেম্বরের গোড়ায় বোলপুর খাদ্য সফর নিয়ে আমার 3টে এপিসোড এসেছিল। এবারেও এই জুলাইয়ের শেষ সপ্তাহে চলেছি বোলপুর। আশা করি 2 কি 3টে এপিসোড বোলপুরের খাওয়া দাওয়া নিয়ে আপনাদেরকে দেখাতে পারবো। এইবারের এপিসোড যে 2 বা 3টে আসবে, তাতে আমি চেষ্টা করব ট্যুরিস্টরা গিয়ে মোটামুটি যে জায়গাগুলোতে খাওয়া দাওয়া করতে পছন্দ করেন সেই জায়গাগুলো আপনাদের দেখাতে। আগের বার পাইস হোটেল এই সমস্তগুলো দেখিয়েছিলাম। বর্ধমানের 108 শিব মন্দির পেরিয়ে সোজা এই যে রাস্তা গুসকরা হয়ে বোলপুর যাচ্ছে, এই স্ট্রেচ অফ রোডের সৌন্দর্য দারুণ। রাস্তাও ভালো, আর রাস্তার দুদিকে এত সবুজ যে চোখের আরাম হয়। আমরা এইসব দেখতে দেখতে বড়া চৌমাথা এরিয়ার অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডারে চলে এলাম। এই দোকানে এই নিয়ে আমি 3 বার এলাম। এখানকার মিষ্টি এবং এখানকার মন্ডা খুবই বিখ্যাত। এই দেখুন মন্ডা তৈরি হচ্ছে। এগুলো 5 টাকা দামের মন্ডা কারিগরেরা তৈরি করছেন। এই দোকানের পেছন দিকে একটা ভিএন আছে, যেখানে মন্ডার জন্য ছানা জাল দেওয়া হচ্ছে, একদিকে রসগোল্লা তৈরি হচ্ছে। এই কারিগর ভদ্রলোকের হাতে স্পিড দেখুন, ইনি রসগোল্লা পাকাচ্ছেন। মফস্বলের একটা দোকান, শোকেসের সামনে অল্প কিছু মিষ্টি রাখা, ঝুড়িতে অল্প কিছু কচুরি ছিল এবং কচুরির সাথে খাওয়ার জন্য ঘুগনি জাতীয় একটা তরকারি ছিল। একটা বিরাট বড় কালো কড়াইতে ছানা মাখা হচ্ছে অন্যান্য মিষ্টির জন্য। দোকানের ভেতরে ছানার পায়েস ছিল, রসগোল্লার পায়েস ছিল, এই সব কিছু যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখা ছিল। দোকানের বাইরে কাস্টমারদের ভিড় সর্বদা লেগেই থাকে। আসুন, আমার মন্ডা পরিবেশন হয়েছে, এবারে মন্ডা খাই। তো এই মন্ডাটা ট্রাই করা যাক। 2 রকমের মন্ডা পাওয়া যায়, একটা 10 টাকা, একটা 5 টাকা। এটা 10 টাকা। এই মন্ডার স্বাদ আমি জানি, একটু চড়া মিষ্টি, দানাদার ছানা। এটা এখনও গরম আছে, এটা সদ্যই তৈরি হয়েছিল। ওই দানাদার ছানাটা আমার দারুণ লাগে। আমার মনে হয় এই মিষ্টির শেলফ লাইফ বাড়ানোর জন্য মিষ্টিটাকে একটু হায়ার সাইডে রাখা হয়। আমি যতবার আসি আমার ততবারই ওই একই রকম লাগে এবং ভালো লাগে। আপনারা এই দোকানের মন্ডা বা অন্যান্য মিষ্টি খেয়েছেন কিনা জানাবেন। একদম হাতে গরম মিহিদানা তৈরি হয়ে এলো, আর তার সাথে এই হচ্ছে গরমা গরম ছানার পায়েস। আসুন একটু গরম গরম ছানার পায়েস খাওয়া যাক। দেখুন কীরকম গাঢ় ক্রিমি টেক্সচার। এই যে ছানার পায়েস, এইটা যদি আপনারা গরম খান, মানে সদ্য তৈরি হয়েছে সেরকম যদি খান, তাহলে একরকম স্বাদ পাওয়া যায়। আবার ফ্রিজে রেখে যদি ঠান্ডা করে খান, তাহলে স্বাদটা অন্যরকম হয়। এটা অল্প অল্প গরম আছে, এটা একটু আগে তৈরি হয়েছে এমনটা শুনলাম। এটার মিষ্টিটা কিন্তু একদমই পরিমিত, ভ্যানিলার ফ্লেভার আছে, দারুণ এনজয়েবল। এটা যদি ঠান্ডা করে খেলে হয়তো মিষ্টিটা আর একটু চড়া লাগবে, কিন্তু এখন মিষ্টিটা এতটাই পরিমিত। আর একটা টেক্সচার আছে এটার, মানে ভেতরে কি বলবো, মানে মনে হচ্ছে যেন ছোটো ছোটো ছানার দানা এরকম টাইপের আছে। সুপার এনজয়েবল। মিষ্টি মুখটা বেশ ভালো মতোই হলো। তারপরে আবার গাড়ি চলতে শুরু করলো, আর আমি রাস্তার দুধারে প্রকৃতির এই সবুজ দেখে আরও একবার মুগ্ধ হয়ে গেলাম। আমি ভাবছি আগে একবার সুরুল রাজবাড়ি যাব। সুরুল রাজবাড়ি থেকে তারপরে আমরা কোথাও লাঞ্চ করব, একদম জমিয়ে বাঙালি লাঞ্চ। তাহলে চলুন একেবারে সুরুল রাজবাড়ি গিয়ে দেখা হবে। গাড়ি করে রোড ট্রিপে যাওয়ার একটা আলাদা আনন্দ আছে, আর এরকম রোদ ঝলমলে ওয়েদার যদি হয় তাহলে আনন্দ ডাবল হয়ে যায়। গাড়ি থামলো অজয় নদের ওপরে এই ব্রিজে। এই ব্রিজ থেকে বর্ষাকালে ভরা অজয় নদ দেখতে দারুণ লাগছিল। তারপরে আবার গাড়ি চলতে শুরু করলো এবং অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম সুরুল রাজবাড়িতে।
সুরুল রাজবাড়ির এই বিরাট আর্কিটেকচারের সামনে দাঁড়ালে সত্যি স্তম্ভিত হয়ে যেতে হয়। এই রাজবাড়ির বয়স প্রায় 300 বছর। শোনা যায় 1750 সাল নাগাদ শ্রীনিবাস সরকার নামে একজন ভদ্রলোক, যার ব্যবসায় বিরাট ভূতপত্তি ছিল, তিনি এই বাড়িটি তৈরি করেছিলেন। আমি তো এইটুকুই জানি সুরুল রাজবাড়ির ইতিহাস সম্পর্কে। আপনারা যদি এর থেকে বেশি কিছু জানেন আমাকে কমেন্ট করে জানাবেন। তবে সত্যি কথা বলছি, একজন মানুষের তৈরি করা এই বিরাট আর্কিটেকচারের সামনে দাঁড়িয়ে অবাক লাগে। সুরুল রাজবাড়িতে নিয়মটা হচ্ছে যে মোবাইল দিয়ে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা যাবে, কিন্তু কোনো রকম কোনো প্রফেশনাল ক্যামেরা ব্যবহার করা যাবে না। আমিও তাই মোবাইল দিয়েই আপনাদের দেখালাম, হয়তো কোয়ালিটি একটু এদিক ওদিক হতে পারে। এরপরে এখান থেকে বেরিয়ে লাঞ্চ করব, বেজায় খিদে পেয়েছে। আমার গাড়ি পৌঁছে গেল বোলপুর শহরে। তারপরে আমরা আমার কুটির রোড ধরে সোজা চলে এলাম আমার কুটির হেঁসেল ঘরে। এই রাস্তাটা ভারী সুন্দর এবং লাল মাটির দেখা পেলাম। আর এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমার কুটির হেঁসেল ঘরের প্রেমাইসেসের ভেতরে। এই প্রেমাইসটা দুর্দান্ত সুন্দর, একটা বিরাট বড় বিল্ডিং এবং তার সামনে সাজানো গোছানো বাগান। এখানে এলে যে কারুর মন ভালো হয়ে যাবে, এটা একদম গ্যারান্টি সহকারে বলতে পারি। এখানে অবশ্য শুধু হেঁসেল ঘর নয়, থাকারও ব্যবস্থা আছে এমনটা জেনেছিলাম। আমার কুটির হেঁসেল ঘরের রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করলাম। বিরাট বড় একটা এয়ার কন্ডিশনড হল ঘর। এখানে ঢুকে প্রাণ একটু শান্তি পেল। আমার কুটিরের সেলফ হেল্প মহিলাদের বিভিন্ন কার্যকলাপের ছবি এই রেস্টুরেন্টে দেওয়া আছে এবং তার সাথে একটা বড় কাউন্টারে বিভিন্ন রকমের আচার, মধু এবং ঘি আছে। চাইলে আপনারা কিনতেই পারেন। অবশ্য এখানে শুধু এগুলো নয়, বড়িও আছে। আর একবার মেনুটাতে চোখ বুলিয়ে নিন। আমার তো বেজায় খিদে পেয়েছে। কাউন্টারে আগে খাবারের অর্ডার করব, তারপর খেতে বসবো। আমার কুটির হেঁসেল ঘরে খাওয়ার আগে নিয়মটা হচ্ছে এই কাউন্টারে আপনি কি খাবেন সেটা বলে দিতে হবে। এখানে মেনু আছে, মেনু দেখে ডিসাইড করে নেবেন। এনাদের একটা ভেজ থালি আছে যার দাম 150 টাকা, না 170। এখন দামটা তাহলে বেড়েছে একটু। আচ্ছা, আর 170 টাকা। ওই যে থালিটা, ওটা কি মানে আইটেম রিপিট হয়? আনলিমিটেড। আচ্ছা, মানে ওর মধ্যে ধরুন আজকে কি কি আছে? আজকে আছে আপনার সাদা ভাত আছে বাসমতি চালের, ঘি লবণ লঙ্কা আছে, স্যালাড আছে, শাক ভাজা আছে, বেগুনি আছে, মুগের ডাল আছে, আচ্ছা, মোচার ঘন্ট আছে, ঝিঙে আলু পোস্ত আছে, আচ্ছা, চাটনি পাঁপড় পায়েস। এর মধ্যে ওই পোস্ত মোচা এগুলো রিপিট হবে? আচ্ছা, আর বাকি বেগুনি টেগুনি ওগুলো রিপিট হয় নাকি? মানে চাইলে দেন আর কি, এরকমটাই আমি বলতে চাইছি। আচ্ছা, তারপরে আপনি কি ডিসাইড করবেন এর উপরে অ্যাড অন করে তারপরে এখানে বিল করতে হবে। যেমন আমরা পোস্তর বড়া বলেছি, ওর সাথে দুটো, একটা মাটন বলেছি, মৌরলা মাছ বলেছি, আর মনে হয় কাতলা বলেছি। তো সেই পেমেন্ট করার পরে আপনি বসবেন, খাবার অর্ডার হয়ে যাবে, খাবার নেবেন তারপরে। আচ্ছা, আপনাদের এই খাওয়া দাওয়ার পরে একটু ওয়ার্কশপটা পেছনে ওদিকে যাওয়া যাবে তো? থ্যাংক ইউ সো মাচ। আমাদের কত হলো? আমাদের 1089 ফোনপে করে দিচ্ছি। হ্যাঁ, এইটা হচ্ছে আমার কুটির হেঁসেল ঘরের 170 টাকার আনলিমিটেড বাঙালি থালি। তার সাথে আমরা মৌরলা মাছ নিয়েছিলাম, 2 পিস বড় বড় সাইজের পোস্ত বড়াও আলাদা করে নিয়েছিলাম, কাতলা মাছের কালিয়া এটাও আমরা আলাদা নিয়েছিলাম, আর তার সাথে ছিল মাটন কষা। আর এই সব খাবার পরিবেশন হয়েছিল কাঁসার থালাবাটি গ্লাসে। দেখতে দারুণ লাগছিল। 170 টাকার যে থালিটা, যেটা ওনারা বলছেন পরে রিপিটও হবে, প্রথমবার যে পোর্শন দিয়েছেন সেটা ঠিকঠাক, অবশ্য পরে রিপিট হলে চিন্তার কিছু নেই। ভাতটাকে ভেঙে পাঁপড়টাকে একটু সরিয়ে প্রথমে শাক ভাজা দিয়ে খাবো, বড়ি দিয়ে শাক ভাজা দিয়ে। এটা নোটে শাক, বড়ি দিয়ে ভাজলে কেমন লাগে আপনারা জানেন। আর পেটে যখন দাউ দাউ খিদের আগুন জ্বলে, তখন এই শাক ভাজা দিয়েই ভাত খেতে অমৃত সমান লাগে। মুগের ডাল আছে, তো এই মুগের ডাল দিয়ে একটু বেগুনি দিয়ে, আর তারপরে এই এখানে মোচার তরকারি আছে, মোচার সবজি নারকেল দিয়ে বানিয়েছে, এই মোচার সবজি দিয়ে খাবো। মোচার তরকারিটা হালকা মিষ্টি মিষ্টি, মোচার ঘন্ট, বড়ি আছে, হালকা নারকেল আছে। হ্যাঁ, বেগুনিটা ফ্লাফি বেগুনি, সরি এটা কুমড়োর বড়া। আমরা বাঁকুড়ায় খেয়েছিলাম, কুমড়ি বলে সেগুলোকে। এখানে বীরভূমে আবার খেলাম মুচমুচে। মোচার ঘন্টটার বেশ স্বাদ আছে, ভারী সুন্দর, একদম হোমলি, কোনো এক্সট্রা রিচ কোনো ব্যাপারই নেই। এবারে আলু পোস্ত নেব। বীরভূম, বর্ধমান, বাঁকুড়ায় না আলু পোস্তয় হলুদ দেওয়ার চলটা একটু কম। পোস্তটা ঠিকঠাক, মানে ওকে।
পোস্তটার থেকে আজকে মোচার ঘন্টটা অনেক বেশি সুস্বাদু লেগেছে। পোস্তটা ওকে ওকে টাইপ। এবারে মৌরলা মাছ ভাজা, এটার পোর্শন কিন্তু ভালোই, মানে দুজনের জন্য বেশ স্যাটিসফ্যাক্টরি লেভেলের মৌরলা মাছ ভাজা খাবো একটু ডাল দিয়ে। ডালটার স্বাদ ভালো ছিল, মনে হয় একটুখানি পেঁয়াজ দিয়ে ভেজেছে মাছগুলোকে। এনাদের এখানে মৌরলা মাছের চচ্চড়িও আছে, কিন্তু সেটা সর্ষে দিয়ে, আমি ইদানিং সর্ষে অ্যাভয়েড করছি। এই ভাজাটা খাই। মুচমুচে দেশি মৌরলা ভাজা, স্বাদ আপনারা সবাই জানেন। মৌরলার একটা টকেরও প্রিপারেশন হয়, বর্ধমানের দিকে খুব চলে, আমি জানি না বীরভূমেও চলে কিনা। আমি অনেক খেয়েছি একসময় মৌরলার টক। প্রতি পিস পোস্তর বড়া 100 টাকা করে, বড় সাইজের পোস্তর বড়া। এবং এটাও দেখে মনে হচ্ছে হোমলি। এই দেখুন দানাদার টেক্সচারের পোস্ত, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে। বাহ, পোস্তর বড়াটা দারুণ স্বাদের। ডাল সবজি আর কিছু লাগবে না। মোচাটা খুব ভালো হয়েছিল, কিন্তু লোভ লেগে যাবে আর খেলে, আর নেবো না। পোস্তর বড়াটা খুব দারুণ, একদম একটু দানাদার টেক্সচারের পোস্তর যে টিপিক্যাল স্বাদ হয় সেইটা, যে পোস্তর যে টিপিক্যাল সুগন্ধ হয় সেটাও, তার সাথে পেঁয়াজের হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব, খুব হালকা, আর সেইটাকে ব্যালেন্স করার জন্য কাঁচা লঙ্কার ঝাল। এরকম পোস্তর বড়া শেয়ার করা যায় না, খেতে থাকতে হয়। খাসির মাংস ট্রাই করব। এখানে পোর্শানে 3 পিস মাংস থাকে আর একটা আলু থাকে। আলু না থাকলে আমি দুঃখ পেতাম। খাসির মাংসে এরকম যদি একটা নরম আলু না থাকে তাহলে আমার মন খারাপ হয়ে যেত, বুঝেছেন। মাংস এটা একটা নলির দিকের পিস ছিল, ভেঙে গেছে ভেতরে। বাকি পিসগুলো একটা এরকম আছে, আরও ভেতরে আরও দুটো আছে, কারণ এই পিসটা ভেঙে গেছিলো। মাংসের ঝোল দিয়ে, আলু দিয়ে, ভাত দিয়ে, বাহ। মাংসের ঝোলটার হালকা চিটচিটে একটা ঝাল স্বাদ আছে। সুগন্ধি মাংসের ঝোল, এইটা হোম স্টাইলের এক ধাপ ওপরে। এইটার মধ্যে একটা হালকা চিটচিটে ঝাল আছে, যেটা প্রথমেই আপনি আপনার জিভে অনুভব করবেন। মাংস সুসিদ্ধ, এই খাসির মাংসটা সত্যিই দারুণ। এই আমার কুটির হেঁসেল ঘরের যে কটা খাবার খেয়েছি তার মধ্যে মোচার ঘন্টটা দারুণ ছিল, এই খাসির মাংসটাও দারুণ, এবং এই পোস্তর বড়াটাও দুর্দান্ত ছিল, আর ডালটারও একটা ঠিকঠাক স্বাদ ছিল। পুরো গোটা পেটি কোলের দিক যেটাকে বলে। হ্যাঁ, একটু ভেঙে দেখে তো মনে হচ্ছে ফ্রেশ। হ্যাঁ, আমার মনে হয় লোকাল মনে হচ্ছে লোকাল। হ্যাঁ, মনে হচ্ছে লোকাল। মানে গ্রেভিটি দিয়ে খেলাম, যে ঝোলটা দিয়ে খেলাম, হ্যাঁ, পুরো ঘরোয়ার মতো লাগছে। আচ্ছা, মানে যে রিচ টাইপের সেসব কিছু নেই, মানে হোমলি যেরকম ঘরে রান্না হয় সেরকমই মনে হলো। এদের এমনি সব কটা রান্নাই আমার সেরকম মনে হলো, শুধু খাসিটা একটু ঝাল লাগলো। আচ্ছা, সেটা অবশ্য খাসি ঝাল না হলে ভালোও লাগে না। খাওয়া দাওয়ার পর্ব মিটতে আমি চলে এলাম আমার কুটির হেঁসেল ঘরের ঠিক পেছনে এই ওয়ার্কশপে। একটা বিরাট বড় হল ঘরে কারিগরেরা বসে নানা রকমের ব্যাগ তৈরি করছিলেন। এটা এনাদের লেদার শিল্পের ওয়ার্কশপ বলে পরে আমি জেনেছিলাম। এখানে এই কর্মযজ্ঞ দেখে আমার দারুণ লাগলো। কারিগরেরা দক্ষ হাতে ক্লক প্রিসিশনে তাদের কাজ করে যাচ্ছিলেন। আমি আর তাদেরকে বেশি বিরক্ত না করে আমার কুটির হেঁসেল ঘর থেকে বেরিয়ে পড়লাম এবং সোজা চলে এলাম সোনাঝুরি হাটের পাশে আমি যেখানে থাকবো সেই রিসর্টে। এই রিসর্টের নাম ক্রিস্টালো রিসর্ট। আমি গত ডিসেম্বর মাসে এসেও এই রিসর্টে ছিলাম। একটা লাক্সারিয়াস রিসর্টের যেরকম ফেসিলিটিস থাকা উচিত এই রিসর্টে সব কিছু আছে। এই রিসর্ট কর্তৃপক্ষ আমাকে এখানে থাকার জন্য এই যে রুমটা আপনাদের দেখাচ্ছি সেই রুমের ট্যারিফের থেকে একটা খুব ভালো ডিসকাউন্ট অফার করেছিলেন, এবং সেই সৌজন্যতায় আমি এই ভিডিওতে ক্রিস্টাল রিসর্টকে আপনাদের সামনে ফিচার করলাম। আমার রুমের সামনে একটা ব্যালকনিও ছিল, ব্যালকনি থেকে সুন্দর ভিউ ছিল। এক কথায় এখানে থাকার অভিজ্ঞতা আমার দুর্দান্ত। আর আজকের বোলপুর খাদ্য সফরের প্রথম এপিসোড এখানেই শেষ হলো। আশা করব ভিডিওটা আপনারা এনজয় করেছেন। আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। বোলপুর খাদ্য সফরের দ্বিতীয় এপিসোড খুব তাড়াতাড়ি চলে আসবে। এইবারে আমি বোলপুর থেকে মাত্র 2টো এপিসোডই আনতে পেরেছি। আবার দেখা হবে আগামী মঙ্গলবার। ভালো থাকবেন।